করতে হবে না, বেড়ে যা। আমার অফিস থেকে তুই বাইরে যা। যখন দুঃখে পড়ছিলা তখন আমার মেয়ের হাত ধরে তো নদী পার হয়েছিল। এই রাতুলের কথা ছিল আমার মেয়ের এসে বিয়ে করবে। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তুমি? তোমার এখান থেকে যেতে হবে। কান্না করে কি আছে? হ্যাঁ, তুই তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? আমি একা থাকতে চাই। আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আমরাও তো ভুল করছি, তাই না? তোমাকে না বলছি এই বস্তিতে আর কখনো আসবে না। কেন আসবো না? একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একটা জীবন সঙ্গী বেছে নাও। আমার আশায় আর কখনোই থেকো না। বাহ, স্বার্থপর তুমি। এত সহজে ডিভোর্সের কথা বলে দিলে। সত্য কথাগুলো সহজ হোক বা কঠিন, বলতে তো হবেই, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব গরিবের ঘরে রাজপুত্র নাটকের ৪৩তম পর্ব নিয়ে। আগের পর্বে যেসব ঘটনা ঘটেছিল তারপর থেকেই গল্পটি আরও বেশি রহস্যময় ও আবেগঘন হয়ে উঠেছে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কাটিয়ে নতুন করে সত্য সামনে আসার ইঙ্গিত মিলছে। পরিবারের সবাই একের পর এক এমন কিছু তথ্য জানতে শুরু করে যা এতদিন গোপন ছিল। অন্যদিকে প্রধান চরিত্রটি নিজের সম্মান ও পরিবারের মর্যাদা রক্ষার জন্য কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এদিকে নাটকের প্রতিপক্ষ বুঝতে পারে যে তার পরিকল্পনা ধীরে ধীরে ভেঙে পড়ছে, তাই সে আরও বড় একটি ষড়যন্ত্রের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু সে জানে না এবার তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য এমন একটি কথা প্রকাশ করেন যা শুনে সবাই অবাক হয়ে যায়। সেই কথার পর থেকেই সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে শুরু করে। আবেগ, বিশ্বাস আর প্রতিশোধ সবকিছু মিলিয়ে গল্পটি নতুন মোড় নেয়। তাহলে পরবর্তী অংশে কি ঘটবে? সত্য কি সবার সামনে প্রকাশ পাবে, নাকি আবারও নতুন কোনো ষড়যন্ত্র শুরু হবে? জানতে অবশ্যই পরের পার্টটি দেখুন। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছি পরিবারের ভেতরে একের পর এক গোপন সত্য প্রকাশ পাওয়ার ইঙ্গিত মিলেছে, আর ঠিক সেখান থেকেই আজকের ঘটনাগুলো আরও নাটকীয় হয়ে ওঠে। পরবর্তী দৃশ্যে দেখা যায় পরিবারের সবাই ড্রয়িং রুমে একত্রিত হয়েছে। পরিবেশটা একেবারেই থমথমে, কারও মুখে কোনো কথা নেই। এমন সময় পরিবারের একজন প্রবীণ সদস্য সবাইকে শান্ত থাকার অনুরোধ করে বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্যটা জানা দরকার। কিন্তু কিছু মানুষ সেই সুযোগ না দিয়ে নিজের মতো করে অভিযোগ তুলতে শুরু করে। এদিকে প্রধান চরিত্রটি সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার আত্মবিশ্বাস একটুও কমে না। সে জানে সত্যকে বেশিদিন লুকিয়ে রাখা যায় না, তাই সে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। তার এই নীরবতা দেখে অনেকেই মনে করে সে হয়তো ভুল করেছে, কিন্তু বাস্তবে সে এমন একটি প্রমাণের অপেক্ষায় আছে যা প্রকাশ পেলেই পুরো পরিস্থিতি বদলে যাবে। অন্যদিকে নাটকের খল চরিত্রটি নিজের পরিকল্পনা সফল হয়েছে ভেবে ভেতরে ভেতরে আনন্দ করতে থাকে। সে পরিবারের কয়েকজনকে ভুল তথ্য দিয়ে আরও বিভ্রান্ত করার চেষ্টা করে। তার উদ্দেশ্য একটাই, পরিবারের সবাই যেন প্রধান চরিত্রের বিরুদ্ধে চলে যায়। কিন্তু সে বুঝতে পারে না তার বলা কথার মধ্যেই এমন কিছু অসঙ্গতি রয়েছে যা ধীরে ধীরে অন্যদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। এরই মধ্যে পরিবারের একজন সদস্য চুপচাপ পুরনো কিছু কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে শুরু করেন। তিনি বিশ্বাস করেন এতদিন যে সত্য লুকিয়ে রাখা হয়েছে তার প্রমাণ অবশ্যই কোথাও না কোথাও রয়েছে। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি এমন একটি সূত্র পান যা দেখে তিনি নিজেই অবাক হয়ে যান। তবে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কাউকে না জানিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। অন্যদিকে প্রধান চরিত্রের সবচেয়ে কাছের মানুষটি তাকে সাহস দিয়ে বলেন, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হবে। এই কথাগুলো শুনে সে নতুন করে শক্তি পেল। বন্ধুরা, আগের অংশের শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম পরিবারের একজন সদস্য এমন একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছেন যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই তথ্য সবার সামনে প্রকাশ করার আগেই নতুন করে শুরু হয় আরেকটি নাটকীয় পরিস্থিতি। সকালে পরিবারের সবাই যখন একসঙ্গে নাশতার টেবিলে বসে, তখন পরিবেশটা স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে উত্তেজনা তুঙ্গে। কেউ কারো সঙ্গে ঠিকভাবে কথা বলছে না।
প্রধান চরিত্রটি চুপচাপ নিজের কাজ করলেও সে বুঝতে পারছে তাকে ঘিরে আবারও নতুন কোনো ষড়যন্ত্র চলছে। এদিকে খল চরিত্রটি তার এক বিশ্বস্ত সহযোগীকে ডেকে বলে, আজই এমন কিছু করতে হবে যাতে পরিবারের সবাই চিরদিনের জন্য প্রধান চরিত্রের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। দুজনে মিলে একটি নতুন পরিকল্পনা তৈরি করে। তাদের লক্ষ্য একটি গুরুত্বপূর্ণ জিনিস গায়েব করে তার দোষ প্রধান চরিত্রের ওপর চাপিয়ে দেওয়া। কিছুক্ষণ পর সত্যিই সেই মূল্যবান জিনিসটি খুঁজে পাওয়া যায় না। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে হইচই শুরু হয়ে যায়। অনেকেই কোনো কিছু যাচাই না করেই প্রধান চরিত্রকে দোষ দিতে থাকে। কেউ বলে, এতদিন আমরা ভুল মানুষকে বিশ্বাস করেছি। আবার কেউ বলে, আজই সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু প্রধান চরিত্রটি এবারও শান্ত থাকে। সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, আমি কোনো অন্যায় করিনি। যদি আমি দোষী হই তাহলে প্রমাণ দেখান, আর যদি নির্দোষ হই তাহলে সত্য প্রকাশের পর কেউ যেন মুখ লুকানোর সুযোগ না পায়। তার এই আত্মবিশ্বাস দেখে পরিবারের কয়েকজন সদস্যের মনে সন্দেহ জাগে। তারা ভাবতে শুরু করে, একজন দোষী মানুষ এতটা দৃঢ়ভাবে নিজের নির্দোষতার কথা বলতে পারে না। ফলে তারা ঘটনাটি নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এদিকে আগের অংশে যে সদস্যটি গুরুত্বপূর্ণ নথি খুঁজে পেয়েছিলেন, তিনি সেই নথিগুলো নিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে যান। সবকিছু ভালোভাবে যাচাই করার পর তিনি নিশ্চিত হন এতদিন যেটাকে সবাই সত্য বলে বিশ্বাস করেছে তার অনেকটাই সাজানো। বন্ধুরা, আগের অংশের শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে নিয়ে একজন ব্যক্তি বাড়িতে এসে পৌঁছেছেন, আর সেই মুহূর্ত থেকেই পুরো বাড়ির পরিবেশ একেবারে বদলে যেতে শুরু করে। সবাই যখন একসঙ্গে বসে আছে তখন তিনি ধীরে ধীরে ফাইলটি টেবিলের ওপর রাখেন। উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তিনি বলেন, আজ কোনো অনুমান নয়, শুধু প্রমাণের ভিত্তিতেই সত্য জানা যাবে। তার এই কথার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। এরপর একে একে নথিগুলো সবার সামনে তুলে ধরা হয়। সেখানে স্পষ্টভাবে দেখা যায় এতদিন যে অভিযোগ প্রধান চরিত্রের বিরুদ্ধে আনা হয়েছিল তার বেশিরভাগই ছিল সাজানো। কিছু গুরুত্বপূর্ণ কোনো কাগজ ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল, আবার কিছু তথ্য বিকৃত করে পরিবারের সদস্যদের বিভ্রান্ত করা হয়েছিল। এসব কথা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। যারা এতদিন প্রধান চরিত্রকে ভুল বুঝেছিল তারা নিজেদের আচরণের জন্য অনুশোচনা করতে শুরু করে। পরিবারের প্রবীণ সদস্য গভীর কণ্ঠে বলেন, সত্যকে যতদিন চাপা রাখা হোক না কেন, একদিন না একদিন তা প্রকাশ হবেই। এদিকে খল চরিত্রের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। সে বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করে। কখনো বলে সে কিছুই জানত না, আবার কখনো অন্যদের ওপর দোষ চাপাতে চায়। কিন্তু এবার আর কেউ তার কথা বিশ্বাস করতে রাজি নয়। ঠিক তখনই পরিবারের একজন সদস্য সামনে এসে বলেন, আজ যদি এই প্রমাণ না আসত তাহলে আমরা একজন নির্দোষ মানুষকে সারা জীবনের জন্য অপরাধী ভেবে বসে থাকতাম। এই কথাটি শুনে অনেকের চোখে জল চলে আসে। প্রধান চরিত্রটি কারো বিরুদ্ধে প্রতিশোধের ভাষা ব্যবহার না করে শান্তভাবে বলে, আমি শুধু চেয়েছিলাম সত্যটা একদিন সবার সামনে আসুক। আজ সেটাই হয়েছে। আমার কারো প্রতি কোনো ঘৃণা নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি সব সময় দাঁড়িয়ে থাকব। এই কথা শুনে পরিবারের সবাই তার প্রতি নতুন করে সম্মান অনুভব করে। অনেকেই তার কাছে ক্ষমা চান। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম সত্য প্রকাশ পাওয়ার পর পুরো পরিবারের পরিবেশ বদলে যেতে শুরু করেছে। যারা এতদিন প্রধান চরিত্রকে ভুল বুঝেছিল তারা একে একে নিজেদের ভুল স্বীকার করছে। কিন্তু নাটকের গল্প এখানেই থেমে নেই, বরং এখান থেকেই শুরু হচ্ছে আরও বড় এক রহস্য। পরদিন সকালে প্রধান চরিত্র বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপাশ থেকে একজন অচেনা ব্যক্তি বলেন, আপনি যেটাকে শেষ মনে করছেন সেটা আসলে শুরু। আপনার পরিবারের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র চলছে, সাবধানে থাকবেন। কথাগুলো বলেই ফোন কেটে যায়। হঠাৎ এমন ফোন পেয়ে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। বিষয়টি সে কাউকে না জানিয়ে নিজেই সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে অযথা সবাইকে আতঙ্কিত করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। এদিকে পরিবারের সবাই যখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে, তখন খল চরিত্রটি গোপনে তার পুরনো সহযোগীদের সঙ্গে বৈঠক করে
সে রাগান্বিত কণ্ঠে বলে, একবার হেরেছি বলে ভাবো না সব শেষ। এবার এমন চাল দেব কেউ বুঝতেই পারবে না। অন্যদিকে পরিবারের প্রবীণ সদস্য লক্ষ্য করেন বাড়ির আশপাশে কিছু অচেনা মানুষের আনাগোনা বেড়ে গেছে। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। তিনি পরিবারের কয়েকজন বিশ্বস্ত সদস্যকে সতর্ক থাকতে বলেন এবং বাড়ির নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন। ঠিক তখনই প্রধান চরিত্র আগের দিনের পাওয়া নথিগুলো আবার ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে একটি ছোট্ট ভুল খুঁজে পায়। সেই ভুল থেকেই সে বুঝতে পারে এই ষড়যন্ত্রে একজন নয়, একাধিক মানুষ জড়িত থাকতে পারে। অর্থাৎ যাকে সবাই মূল অপরাধী ভাবছে তার পেছনেও আরও শক্তিশালী কেউ রয়েছে। এই আবিষ্কার তাকে নতুন করে ভাবিয়ে তোলে। সে সিদ্ধান্ত নেয় এবার কোনো তাড়াহুড়ো করবে না, প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে নেবে এবং সব প্রমাণ সংগ্রহ করার পরেই সত্য সবার সামনে তুলে ধরবে। অন্যদিকে খলচরিত্রের বন্ধুরা, আগের অংশে রহস্যময় ফোন কলের পর প্রধান চরিত্র বুঝতে পারে যে তার লড়াই এখনও শেষ হয়নি, বরং সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। তাই সে কাউকে কিছু না জানিয়ে নীরবে সত্য অনুসন্ধান শুরু করে। সকালের আলো ফুটতেই সে সেই নম্বরে আবার ফোন করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই শোনা যায় নম্বরটি বন্ধ। এতে তার সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবতে থাকে ফোনটি কি সত্যিই কোনো শুভাকাঙ্ক্ষী করেছিল, নাকি এটি ছিল তাকে বিভ্রান্ত করার নতুন কৌশল। এদিকে পরিবারের সদস্যরা আগের ভুলের জন্য প্রধান চরিত্রের কাছে ক্ষমা চাইতে থাকেন। প্রবীণ সদস্য বলেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝে সংশোধন করাই সবচেয়ে বড় বিষয়। প্রধান চরিত্র সবার কথা শুনে শান্তভাবে বলেন, আমি অতীত নিয়ে ভাবতে চাই না। এখন আমাদের একসঙ্গে থেকে নতুন বিপদের মোকাবিলা করতে হবে। অন্যদিকে খলচরিত্রটি গোপনে শহরের বাইরে একটি নির্জন জায়গায় তার সহযোগীদের সঙ্গে দেখা করে। সেখানে সে জানায় এবার এমন একটি চাল দেওয়া হবে যাতে পুরো পরিবার আবার একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। একজন সহযোগী তাকে সতর্ক করে বলে প্রধান চরিত্র এখন অনেক বেশি সাবধান, কিন্তু খলচরিত্র আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, যতই সাবধান হোক, মানুষ আবেগের কাছে একদিন না একদিন হার মানেই। ঠিক সেই সময় প্রধান চরিত্রের এক বিশ্বস্ত বন্ধু একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তার কাছে আসে। সে জানায় গত কয়েকদিন ধরে কয়েকজন অচেনা লোক বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে এবং তাদের আচরণ স্বাভাবিক নয়। খবরটি শুনে প্রধান চরিত্র বুঝতে পারে বিপদ হয়তো খুব কাছেই চলে এসেছে। তারা দুজনে মিলে বিষয়টি গোপনে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একটি কালো গাড়ি দ্রুত বাড়ির সামনে এসে আবার চলে যায়। গাড়ির নম্বর পুরোপুরি দেখা না গেলেও কয়েকটি সংখ্যা তাদের নজরে আসে। সেই সূত্র ধরে তারা তদন্ত শুরু করার পরিকল্পনা করে। এদিকে পরিবারের ভেতরে আবারও ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু এবার আগের মতো কেউ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সবাই আগেই সত্য যাচাই করার পক্ষে মত দেয়। এতে খলচরিত্রের পরিকল্পনার প্রথম ধাক্কাতেই বড় ধরনের ব্যর্থতা দেখা দেয়। পর্বের শেষ মুহূর্তে প্রধান চরিত্র একটি পুরনো ডায়েরি হাতে পায়। ডায়েরির প্রথম কয়েকটি পৃষ্ঠা পড়েই সে বিস্মিত হয়ে যায়। সেখানে এমন কিছু নাম লেখা রয়েছে যা এতদিন কেউ কল্পনাও করেনি। সে বুঝতে পারে এই ডায়েরির মধ্যেই লুকিয়ে আছে বহু বছরের গোপন রহস্য। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের ষষ্ঠ অংশ। পরবর্তী অংশে জানা যাবে সেই রহস্যময় ডায়েরিতে কী লেখা ছিল, আর সেটি কিভাবে পুরো ঘটনার আসল চিত্র বদলে দিতে চলেছে। অবশ্যই পরের অংশটি দেখবেন। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম প্রধান চরিত্রের হাতে একটি পুরনো ডায়েরি এসে পৌঁছেছে। সেই ডায়েরির পাতায় লুকিয়ে থাকা তথ্য যেন বহু বছরের অন্ধকার রহস্যের দরজা খুলে দিতে শুরু করেছে। কিন্তু ডায়েরির সব কথা কি বিশ্বাস করা যাবে, নাকি এটিও কারও সাজানো ফাঁদ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় নতুন অধ্যায়। প্রধান চরিত্রটি নিজের ঘরে দরজা বন্ধ করে মনোযোগ দিয়ে ডায়েরির প্রতিটি পৃষ্ঠা পড়তে থাকে। সেখানে লেখা ছিল পরিবারের সম্পত্তি, পুরনো শত্রুতা এবং বিশ্বাসঘাতকতার এমন কিছু ঘটনা যা আজ পর্যন্ত কেউ প্রকাশ করেনি। প্রতিটি লাইন পড়ার সঙ্গে সঙ্গে তার চোখে বিস্ময় আর উদ্বেগ আরও বাড়তে থাকে। ডায়েরির একটি পাতায় একটি নাম বারবার লেখা ছিল। সেই মানুষটিকে এতদিন সবাই পরিবারের শুভাকাঙ্ক্ষী মনে করলেও ডায়েরির তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেখানে উল্লেখ ছিল বহু বছর আগে পরিবারের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্রের পরিকল্পনা সেই ব্যক্তির হাত ধরেই শুরু হয়েছিল। তবে প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক হবে না, এ কথাও প্রধান চরিত্র ভালোভাবেই জানে। এদিকে পরিবারের অন্য সদস্যরা ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে,
কিন্তু প্রবীণ সদস্যের মন থেকে অজানা আশঙ্কা কাটছে না। তিনি অনুভব করেন ঝড় এখনও থামেনি, বরং বড় কিছু ঘটার আগে চারদিকে অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। অন্যদিকে খলচরিত্রটি তার সহযোগীদের নিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের শেষ প্রস্তুতি নিতে থাকে। সে নির্দেশ দেয়, এবার এমনভাবে আঘাত করতে হবে যাতে পরিবারের কেউ আর কাউকে বিশ্বাস করতে না পারে। তাদের লক্ষ্য শুধু সম্পদ নয়, পরিবারের ঐক্যও ভেঙে দেওয়া। ঠিক তখনই প্রধান চরিত্রের বন্ধু একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসে। সে জানায় যেই কালো গাড়িটিকে তারা অনুসরণ করছিল সেটি শহরের বাইরে একটি পুরনো গুদামঘরে নিয়মিত যাতায়াত করছে। এই খবর শুনে প্রধান চরিত্র সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না। আজ রাতেই তারা গোপনে সেই গুদামঘরে যাবে এবং আসল সত্য জানার চেষ্টা করবে। রাত গভীর হলে দুজন নিঃশব্দে গুদামঘরের দিকে রওনা দেয়। চারপাশে ঘন অন্ধকার, ভাঙা দেয়াল আর নিস্তব্ধ পরিবেশ। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দূর থেকে কয়েকজন মানুষের কথাবার্তার শব্দ ভেসে আসে। প্রধান চরিত্র আড়াল থেকে শুনতে চেষ্টা করে। হঠাৎ সে এমন একটি পরিচিত কণ্ঠ শুনতে পায় যা শুনে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। সেই কণ্ঠ এমন একজনের যাকে সে কখনোই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে ভাবেনি। ঠিক তখনই তাদের পায়ের নিচে একটি শুকনো কাঠ ভেঙে শব্দ হয়ে যায়। মুহূর্তের মধ্যে গুদামঘরের ভেতরে থাকা লোকজন সতর্ক হয়ে ওঠে। একজন চিৎকার করে বলে, কে ওখানে? বেরিয়ে আসো। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের সপ্তম অংশ। পরবর্তী অংশে দেখা যাবে প্রধান চরিত্র কি ধরা পড়বে, নাকি সে গোপন বৈঠকের সব তথ্য সংগ্রহ করে নিরাপদে ফিরে আসতে পারবে। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত এখনও বাকি। বন্ধুরা, আগের অংশের শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম গুদামঘরের ভেতরে থাকা লোকজন শব্দ শুনে সতর্ক হয়ে গেছে। একজন জোরে চিৎকার করে জানতে চায়, কে ওখানে? মুহূর্তের মধ্যে চারদিকে টর্চের আলো জ্বলে ওঠে। প্রধান চরিত্র ও তার বন্ধু দ্রুত একটি বড় কাঠের বাক্সের আড়ালে লুকিয়ে পড়ে। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কয়েকজন লোক চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। তারা মনে করে কেউ হয়তো তাদের গোপন বৈঠকের খবর জেনে গেছে। খলচরিত্রটি রাগান্বিত কণ্ঠে বলে, আজ যদি কাউকে এখানে পাই তাহলে সে আর বাইরে গিয়ে কিছু বলতে পারবে না। তার এই কথায় উপস্থিত সবাই আরও সতর্ক হয়ে যায়। এদিকে প্রধান চরিত্র আড়াল থেকেই তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনতে থাকে। সে জানতে পারে খুব শিগগিরই পরিবারের বিরুদ্ধে আরও বড় একটি ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, পরিবারের ভেতরের একজন মানুষ গোপনে খলচরিত্রকে সব তথ্য দিয়ে সাহায্য করছে। এই খবর শুনে প্রধান চরিত্রের চোখে বিস্ময় ফুটে ওঠে। সে বুঝতে পারে শত্রু শুধু বাইরে নয়, পরিবারের ভেতরেও লুকিয়ে আছে। তাই এখন কোনো ভুল করা চলবে না। ঠিক তখনই তার বন্ধু মোবাইল ফোনে গোপনে কয়েকটি ছবি তুলে নেয়। সেই ছবিতে বৈঠকে উপস্থিত কয়েকজনের মুখ পরিষ্কারভাবে দেখা যায়। এগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে। কিন্তু ভাগ্য সবসময় একরকম থাকে না। হঠাৎ প্রধান চরিত্রের বন্ধুর হাত থেকে একটি ছোট পাথর গড়িয়ে পড়ে। শব্দ শুনে একজন লোক দ্রুত সেই দিকে এগিয়ে আসে। পরিস্থিতি বুঝে প্রধান চরিত্র তার বন্ধুকে নিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক কষ্টে তারা গুদামঘর থেকে বেরিয়ে অন্ধকার রাস্তার দিকে দৌড় দেয়। পেছন থেকে কয়েকজন লোক তাদের ধাওয়া করতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা একটি নিরাপদ জায়গায় পৌঁছে যায়। সেখানে দাঁড়িয়ে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রধান চরিত্র তখন বলে, আজ আমরা শুধু সন্দেহ নয়, গুরুত্বপূর্ণ প্রমাণও পেয়েছি। এখন আর তাড়াহুড়ো করা যাবে না। সঠিক সময়ে সব সত্য সবার সামনে তুলে ধরতে হবে। অন্যদিকে খলচরিত্র বুঝতে পারে তার গোপন বৈঠকের খবর বাইরে চলে যেতে পারে। তাই সে দ্রুত তার সব পরিকল্পনা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানে না তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের অষ্টম অংশ। পরবর্তী অংশে দেখা যাবে পরিবারের ভেতরের সেই বিশ্বাসঘাতক আসলে কে, আর প্রধান চরিত্র কি সব প্রমাণ নিয়ে সবার সামনে সত্য প্রকাশ করতে পারবে। জানতে অবশ্যই পরের অংশটি দেখবেন। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম প্রধান চরিত্র ও তার বন্ধু অনেক ঝুঁকি নিয়ে গুদামঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তাদের হাতে এখন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তারা জানে শুধু সন্দেহ নয়, সত্য প্রমাণ করার জন্য আরও শক্ত প্রমাণের প্রয়োজন। নিরাপদ স্থানে পৌঁছে প্রধান চরিত্র তার বন্ধুর তোলা ছবিগুলো একে একে দেখতে শুরু করে।
প্রথম কয়েকটি ছবি সাধারণ মনে হলেও শেষের একটি ছবিতে এমন একটি দৃশ্য ধরা পড়ে যা দেখে দুজনেই বিস্মিত হয়ে যায়। সেখানে স্পষ্ট দেখা যায় পরিবারের একজন বিশ্বস্ত সদস্য গোপনে খলচরিত্রের সঙ্গে কথা বলছে। প্রধান চরিত্র কিছুক্ষণ নীরব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে এতদিন পরিবারের সবচেয়ে কাছের মানুষ মনে করা হতো সেই শত্রুদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবুও সে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না। সে বলে, একটি ছবি অনেক কিছু বোঝায়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও প্রমাণ দরকার। পরদিন সকালে সে গোপনে সেই ব্যক্তির গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। দেখা যায় লোকটি পরিবারের সবার সামনে খুব স্বাভাবিক আচরণ করছে, কিন্তু সুযোগ পেলেই বাড়ির বাইরে গিয়ে অচেনা কয়েকজনের সঙ্গে দেখা করছে। এতে প্রধান চরিত্রের সন্দেহ আরও দৃঢ় হয়। এদিকে পরিবারের প্রবীণ সদস্য বুঝতে পারেন বাড়ির ভেতরে আবার অস্বাভাবিক কিছু ঘটছে। তিনি সবাইকে একসঙ্গে থাকার পরামর্শ দেন এবং কাউকে একা কোথাও না যাওয়ার জন্য সতর্ক করেন, কারণ তিনি অনুভব করেন সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে খলচরিত্র তার সহযোগীদের নিয়ে নতুন পরিকল্পনার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে। সে বলে, আগামীকালই সব শেষ হয়ে যাবে। এবার এমন আঘাত করব যেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। তার কথায় সবাই সম্মতি জানালেও তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। ঠিক তখনই প্রধান চরিত্রের মোবাইলে আবার সেই অচেনা নম্বর থেকে একটি বার্তা আসে। সেখানে শুধু একটি লাইন লেখা ছিল, সত্য প্রকাশ করতে চাইলে আজ রাত 12টায় পুরনো সেতুর কাছে এসো, একা আসবে। বার্তাটি পড়ে সে গভীর চিন্তায় পড়ে যায়। এটি কি সত্যি কোনো শুভাকাঙ্ক্ষীর ডাকা, নাকি শত্রুদের নতুন ফাঁদ? অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয়, ঝুঁকি থাকলেও সেখানে যাবে, কারণ হয়তো সেখানেই লুকিয়ে আছে পুরো রহস্যের শেষ সূত্র। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের নবম অংশ। পরবর্তী অংশে দেখা যাবে পুরনো সেতুর কাছে প্রধান চরিত্র কার সঙ্গে দেখা করবে, আর সেই সাক্ষাৎ কি তাকে সত্যের আরও কাছে নিয়ে যাবে, নাকি নতুন বিপদের মুখোমুখি করবে। জানতে অবশ্যই পরের অংশটি দেখবেন।